এসআইআর প্রসেস কিছুতেই বন্ধ হচ্ছে না। ইলেকশন কমিশন যে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে সেই মাইক্রো অবজারভারদের আপাতত কিছুতেই রিমুভ করা হচ্ছে না। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, কোনো কথা শোনা হচ্ছে না। মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও কেন কেন এই রাজ্যের পুলিশ এফআইআর করছে না, সেই পরিস্থিতি সেটাকে ঠিক করছে না? সেই জন্য রাজ্যের ডিজিপিকে শোকজ করা হয়েছে এবং সেটা স্যাটিসফ্যাক্টরি উত্তর না হলে সেখানে কড়া শাস্তি হতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে রাজ্যকে প্রশ্ন, আপনারা কি আইন কানুন সংবিধান সমস্ত কিছু ভুলে গেছেন? রাজ্যের মুখ্য সচিবের কাছে প্রয়োজন হলে হলফনামা দাবি করা হবে। অর্থাৎ আজকে মহামান্য সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে যে শুনানি ছিল সেখানে দিনের শেষে দিদিমণির জন্য জুটল ঘেঁচু। আসলে তিনিও খুব ভালো করে বুঝে গিয়েছিলেন যে ঘেঁচুই জুটতে চলেছে। আলটিমেটলি আর কিছু তিনি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে পাবেন না। ওখানে গেলে কত ধানে কত চাল হয় সেটা একদিনের শুনানিতেই বুঝে গেছেন। ফলে এখানে ওই চটিচাটা মিডিয়া নানা রকমের অনুপ্রেরণামূলক খবর ছড়ানোর চেষ্টা করছিল, সশরীরে যাবেন, ভার্চুয়ালি থাকবেন, যুদ্ধ জয় করে ফেলবেন। না না না, সেই চেষ্টাটাও করেননি। কেননা একটা মামলা সকালেই হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে, যেখানে প্রশ্ন করা হয়েছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে থেকে তিনি কি পুরো প্রসেসটাকে প্রভাবিত করার চেষ্টা করছেন, এটা কি তিনি নৈতিকভাবে পারেন, তিনি কি চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। ফলে আজকে গেলে কপালে দুঃখ আছে, ধারে কাছে তিনি মারাননি। কিন্তু সেটা না করলেও দিনের শেষে মহামান্য সুপ্রিম কোর্টে যে শুনানিটা হলো সেখানে কিন্তু এক গাল চওড়া হাসি ইলেকশন কমিশনের এসআইআর প্রসেস নিয়ে। অন্যদিকে রাজ্যের কপালে শুধুই ডুডুকানা বাং জুটল। কী কী হয়েছে? প্রথম থেকেই যুদ্ধং দেহি মনোভাবে ছিল মহামান্য সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের একটা ডিফেন্ডের জায়গা ছিল, মাইক্রো অবজারভারটাকে যেহেতু রিমুভ করতে হবে, সবসময় কাকুতি মিনতি চিৎকার ওইটা নিয়েই চলছিল যে আমরা 8,505 জন অফিসার দিয়ে দিয়েছি। এবং তারা ভেবেছিল এই যে অফিসারটা নিয়োগ করে দেওয়া হয়েছে, এই যে অফিসারের লিস্টটা দিয়ে দেওয়া হয়েছে, ব্যাস তাতেই সমস্ত কিছু সাতগুণ মাফ হয়ে যাবে। না, মহামান্য সুপ্রিম কোর্ট আজকে প্রথমেই প্রশ্ন করেছে এই যে গ্রুপ বি অফিসারদের নামটা এখন আপনারা দিয়েছেন সেই নামটা আগে কেন দেওয়া হয়নি। এবার ইলেকশন কমিশন এখানেও কাহানিমে টুইস্ট করে দিয়েছে। তারা বলছে এই যে আপনারা বলছেন 8,505 জনের ডিটেল তালিকা পাঠানো হয়েছে, সেখানে শুধু নাম্বার বলেছে, কোন জেলায় কতজন পাওয়া যাবে সেইটা বলেছে, কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ডিটেলস কাদের অফিসার হিসেবে দেওয়া হচ্ছে সেই নামটাই তো দেওয়া হয়নি। তখন মহামান্য সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করছে যে ভাই তোমরা নামটা কেন দাওনি? তখন স্টেটের উত্তরটা হচ্ছে, শুনুন, বলছে যে এই নামগুলোর ডিটেলস দিতে গেলে রিপোর্টটা অনেক বড় হয়ে যেত, প্লাস নামের ডিটেলস পাঠাতে সময় লেগে যেত। তখন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করছে তাহলে এই নামগুলো কবে দেবে? বলছে স্টেট বলছে ইসিআই যাদের ডিটেলস চাইবে আমরা সুপ্রিম কোর্টের মাধ্যমে সেইগুলো সব দিয়ে দেবো। তখন মহামান্য সুপ্রিম কোর্ট বলছে না, আমাদের মাধ্যমে কিছু দিতে হবে না, তোমরা এমনিই দিয়ে দাও। যাই হোক, তারপর তো দেখলাম রাজ্য সরকার সেই নাম তালিকা দিয়ে দিল। অর্থাৎ এই যে ইলেকশন কমিশন বারবার জিজ্ঞেস করছিল বা তারা অভিযোগ করছিল যে যখন এই অফিসারদের নামের তালিকা চাওয়া হয়েছিল, মাত্র 64 জনের নামের তালিকা দেওয়া হয়েছিল, বাকি সব ওই অঙ্গনওয়াড়ি কর্মী তাদেরকে ঢুকিয়ে দিয়ে পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছিল। সেটা রাজ্যের উত্তরেই স্পষ্ট হয়ে গেল, তারা আগে এই তালিকা দিতে পারেনি, এখনও যে তালিকা দিচ্ছে সেটাও তড়িঘড়ি করে জোগাড় করার চেষ্টা করছে, লাস্ট মিনিটে ম্যানেজ করার চেষ্টা করছে। যখন বুঝেছে যে আমরা না দিলেও কাজটা হবে, মাইক্রো অবজারভার দিয়ে হবে এবং কাজটা তাতে আরও কঠিন হয়ে যাবে, এই সব বেয়াদপি করা সেখানে কোনো রকমই কোনো সম্ভব হবে না। যাই হোক, ওই প্রসঙ্গটা যাওয়ার পরই অন্য প্রসঙ্গে ঢুকে যাওয়া হলো, যেখানে বারবার যেটা নিয়ে এরা মামলাটা করেছিল এবং চিৎকার করে যাচ্ছিল, স্টেটের তরফ থেকে বলা হচ্ছিল মাইক্রো অবজারভাররা ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কিচ্ছু জানে না, প্লাস র্যাঙ্ক ওয়াইজ যেসব মানুষকে নিয়ে আসা হয়েছে তারা অনেক লোয়ার র্যাঙ্কের মানুষ, আমরা যে অফিসারদের 8,505 জনের তালিকা দিয়েছি সেগুলো অনেক হায়ার র্যাঙ্কের, সুতরাং সেই জায়গা থেকে তাদেরই নেওয়া আছে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট বলছে সে সব কিছু ঠিক আছে, কিন্তু রাজ্য এদের নাম আগে দেয়নি কেন? সেই পুরনো প্রশ্নে কিন্তু আবারও সুপ্রিম কোর্ট ফেরত যাচ্ছে। তখন স্টেটের তরফ থেকে বলা হয় যে ইলেকশন কমিশন তো আমাদের আগে কোনো দিন চাইনি এরকম অফিসারের তালিকা, বলেওনি যে না দিলে মাইক্রো অবজারভার নিয়োগ হবে। কীরকম মিথ্যা ভ্রান্ত কথা মহামান্য সুপ্রিম কোর্টের সামনে রাখার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীকালে মুখোশ খুলে দিয়েছে এখানে ইলেকশন কমিশন। তখন মহামান্য সুপ্রিম কোর্ট এবার ইলেকশন কমিশনকে প্রশ্ন করতে শুরু করে যে মাইক্রো অবজারভাররা আসলে কে, এদের কি কাজ।
ইলেকশন কমিশন তখন বলে যে এই যে প্রসেসটা চলছে, হিয়ারিং প্রসেসটা চলছে, ডকুমেন্ট আপলোড থেকে সব কিছু, সেই হিয়ারিং প্রসেসটাতে এরা অবজার্ভ করছে এবং ইআরও এবং এই ইআরওকে এরা রিপোর্ট করে এবং তাদেরকে সাহায্য করে। এর বাইরে এরা কোনো ডিসিশন মেকিং অথরিটি নয়। তখন স্টেটের তরফ থেকে বলা হয় আমরা অফিসার দিচ্ছি, এই যে মাইক্রো অবজারভার আছে এদের পুরো ক্যান্সেল করা হোক। তখন ওই মনোজ পান্ত, যিনি এর আগের মুখ্য সচিব ছিলেন, তাকে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে ডাকা হয়, একদম সামনে দাঁড়িয়ে ডিটেলসে যে অফিসার দেওয়া হয়েছে, কতজন গ্রুপ বি, কতজন গ্রুপ এ, কতজন গ্রুপ সি, কে কোথা থেকে এসছে, সব ডিটেলসটা কিন্তু সেখান থেকে নেওয়া হয়। তখন ইলেকশন কমিশন বলে যে আপনারা তো ওদের ভার্সানটা শুনলেন, এবার আমাদের ভার্সানটা শুনুন। আমরা অন্তত 5 বার চিঠি পাঠিয়েছি রাজ্যকে যে আমাদের অফিসার দাও, আমাদের অফিসার লাগবে। কিন্তু এমন সব অফিসার পাঠানো হয়েছে যারা অর্ডার পাস করতে পারে না। কিন্তু স্টেট অফিসার যাদেরকে পাঠানো হয়েছে মাত্র 64 জন আছে যারা এই ধরনের অর্ডার পাস করতে পারে। অর্থাৎ র্যাঙ্ক ওয়াইজ এরা হয়তো গ্রুপ বিতে পৌঁছে গেছে, কিন্তু এদের ডিসিশন মেকিং অথরিটি বা সেই এক্সারসাইজের মধ্যে এদের জব প্রোফাইলের মধ্যে দিয়ে যেতেই হয় না। এবং এদেরকে যদি আমরা গ্রুপ বি অফিসার হিসেবে যখন ইলেকশন আসে তখন এদেরকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এসআইআর ইজ হোল কমপ্লিট ডিফারেন্ট প্রসেস। সুতরাং সেই ডিফারেন্ট প্রসেসে এই ধরনের যাদেরকে পাঠানো হয়েছে গ্রুপ বি অফিসার বলে তাদেরকে আমরা কাজেই লাগাতে পারবো না, কেননা তারা ডিসিশন মেকিং কোনো দিন করেনি তাদের জব প্রোফাইলে। তো এদেরকে পাঠিয়ে আমার নিয়ে লাভটা কী হবে? তখন সুপ্রিম কোর্টও সেটার সঙ্গে এগ্রি করে যে ইয়েস, ইলেকশন এবং এসআইআর দুটো কমপ্লিটলি এন্টায়ার ডিফারেন্ট প্রসেস। সুতরাং এখানে ওই ধরনের ইনকম্পিটেন্ট অফিসার, ইনকম্পিটেন্স ইন দ্য সেন্স ডিসিশন মেকিং, সেইখানে যদি দেন তাহলে তো তাদের নিয়ে কাজ করা যাবে না। তখন স্টেটের তরফ থেকে বলা হয় যে আমরা ইআরও এই ইআরও নিয়ে তো কোনো ডিসকাশন করছিই না এখানে, আমরা চাই এখানে যে মাইক্রো অবজারভার আছে সেই মাইক্রো অবজারভারদের পুরোপুরি রিমুভটা করে দেওয়া হোক। তো মহামান্য সুপ্রিম কোর্ট বলে ঠিক আছে, এটা নিয়ে কোনো রকম তোমাদের চিন্তা করতে হবে না, আমরা অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু আগে এটা সর্ট আউট করি। এবং তখন ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয় যে এই যে প্রসেসটা আছে সেটাকে অবজার্ভ করতে হবে, এইখানে হেল্প করতে হবে। সুতরাং এখানে যারা, যেহেতু তারা ডিসিশন মেকিং অথরিটি নয়, মাইক্রো অবজারভার নিয়ে এত রাজ্যের চিন্তা কী আছে যে মাইক্রো অবজারভাররাই ধরে ধরে সমস্ত বাদ দিয়ে দিচ্ছে, কে থাকবে কে থাকবে না এই ডিসিশান নিচ্ছে, তা তো নয়। এই ডিসিশানটা তো নিচ্ছে ইআরও এই ইআরওরা, তাদেরকে সাহায্য করছে মাইক্রো অবজারভাররা। সুতরাং রাজ্যের এত কনসার্ন কেন মাইক্রো অবজারভার নিয়ে? ওই জায়গাটা নিয়ে তো খুব একটা ভাবনা চিন্তা করার দরকার নেই। তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে জানতে চাওয়া হয় যে এই মাইক্রো অবজারভারদের রিপ্লেস করে রাজ্যের দেওয়া অফিসারদের কাজে লাগাতে কি অসুবিধা হবে, ইলেকশন কমিশনকে প্রশ্ন করে। পুরো ব্যাপারটা ইলেকশন কমিশনের কাছ থেকে তারা বুঝে নিতে চাইছে। তো ইলেকশন কমিশনের উত্তর হচ্ছে যাদেরই দায়িত্ব দেওয়া হোক, সেটা মাইক্রো অবজারভার হোক আর এই রাজ্যের পাঠানো অফিসার হোক, তো যাদেরই দায়িত্ব দেওয়া হোক তাদেরকে আমাদের ট্রেনিং দিতে লাগবে। এখন হিয়ারিং প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, 20-22টা বিধানসভা বাদে বাকি জায়গায় হিয়ারিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সেই জায়গায় ট্রেনিং দিতে, এটা তো এক আধ দিনের ট্রেনিং নয়, অন্তত 10টা দিন আমাদের সময় লাগবে। তো সেই সময়টাই তো আমাদের হাতে নেই, আমাদের যেহেতু এসআইআর প্রসেসটা শেষ করতে হবে, সুতরাং ইররিলিভেন্ট এই নামগুলো এখন পাওয়াতে আমাদের কিছু এসে যায় না। তখন মহামান্য সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করে ঠিক আছে, আপনাদের যে হিয়ারিং প্রসেসটা আছে সেটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট স্টেপটা কী, তারপর আপনারা কি করতে চলেছেন? ইলেকশন কমিশনের তরফ থেকে তখন বলা হয় যে আমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করব, কিন্তু সেটার জন্য এদের দরকার নেই, কেননা সেটার জন্যও যে ট্রেনিং লাগবে, আমাদের যে প্রসেস রয়েছে, যারা এই প্রসেসটার মধ্যে দিয়ে আছে তারাই এটার জন্য ওয়েল ইকুইপড। সুতরাং সেখানে নতুন লোক নিয়ে এসে তাদেরকে নতুন করে ট্রেনিং দিয়ে সেখানে কনফিউশনই কিন্তু ক্রিয়েট হবে, এই জায়গাটার খুব একটা দরকার কিন্তু নেই। তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে ঠিক আছে, আপনারা যে ডকুমেন্ট ভেরিফিকেশান করবেন, তো সেখানে আপনাদের যে মাইক্রো অবজারভার আছে আমরা তাদের নিয়ে কিছু বলছি না, তারা থাকুক, কিন্তু তাদের পাশাপাশি বাংলা ভাষা জানা যদি এই অফিসার যাদেরকে রাজ্য পাঠাচ্ছে এখন, তাদেরকে আপনারা একটা টিম করে দেন একসঙ্গে কাজ করার, তাহলে তো আরও জিনিসটা ভালো হবে, আরও কংক্রিট হবে। তার কারণ হচ্ছে বাইরে থেকে যে মাইক্রো অবজারভাররা এসছেন বলে অভিযোগ উঠছে, তারা বাংলার যে ব্যাপারটা আছে তারা অনেক ক্ষেত্রে বুঝছেন না। আগের দিনই আমরা শুনলাম যে ওই কুমার আছে, কুমারটা অমিট হয়ে গেছে বলে আপনারা অন্য নাম ধরছেন। তো সেটা যখন রাজ্যের ক্ষেত্রে কেউ থাকবে, রাজ্যের বাংলা সংস্কৃতিটা বোঝার কেউ থাকবে, তারা এই জিনিসটা বোঝাতে সাহায্য করবে। এরাও তো ডিসিশন মেকিং অথরিটি হচ্ছে না। সুতরাং মাইক্রো অবজারভার থাকুক, তার পাশাপাশি এদেরকেও কিন্তু আপনারা যুক্ত করুন। ইলেকশন কমিশন তখন বলে আমাদের কোনো অসুবিধা নেই, তবে রাজ্য এদের ডিটেলস পাঠাক।
ওই আগের বারের মতো সেই একই জিনিস পাঠাবে, যেখানে আমরা দেখবো যে হ্যাঁ গ্রুপ বি অফিসার হয়তো এসেছে, কিন্তু তারা কাজের কাজ কিছু নয়, তারা এই ব্যাপার সম্বন্ধে কিছু জানেই না। তাহলে তো আমাদের জিনিসটা অসুবিধা হয়ে যাবে। তো রাজ্য আগে আমাদের ডিটেলস পাঠাক, আমাদের যদি সেখান থেকে দেখি যে কাজে লাগানোর মতো কিছু কোনো রকম কোনো নাম আমরা পাচ্ছি, আমরা ডেফিনেটলি সেটা কাজে লাগাবো, আমাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। তখন রাজ্যের তরফ থেকে একটা অদ্ভুত দাবি করা হয়, পিসির বাড়ির আবদার করা হয়। বলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যদি নামের কোনো মিসম্যাচ হয় তাহলে সেই নাম কিছুতেই কাটা যাবে না। মহামান্য সুপ্রিম কোর্ট এই অর্ডারটা পাশ করে দিক যে নামের যাদের অসুবিধা রয়েছে, সেই নামের জন্য যাদেরকে ডাকা হচ্ছে তাদের নামটা কিছুতেই কাটা যাবে না। তখন মহামান্য সুপ্রিম কোর্টই বলে যে সেটা কি করে সম্ভব। ধরুন যে এই যে প্রসেসটা হলো, সেখানে দেখা গেল 2% বা 5% নাম এরকম নামের গণ্ডগোলের জন্য, এবং সেটা জেনুইন রিজন, সেই জেনুইন রিজনটা দিয়ে ইলেকশন কমিশন বাদ দিল, তাহলে সেটা নিয়ে তো কোনো কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, দেখা গেল যাদের এই নামের ক্ষেত্রে মিসম্যাচ আছে, এরকম 80% নাম বাদ চলে গেছে, তাহলে তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা ডেফিনেটলি দেখতে হবে। কিন্তু এখন থেকে আপনারা সেই অ্যাজাম্পশানে কী করে যাবেন? আগে তো ইলেকশন কমিশনকে তাদের প্রসেসটা কমপ্লিট করতে দিন, তারা তাদের তালিকা পাবলিশ করুক, সেখানে কতজনের নাম বাদ যাচ্ছে সেটা দেখা যাক, তারপর তো এটা নিয়ে ভাবনা চিন্তা করা যাবে যে এই জায়গাটা হবে কি হবে না। অর্থাৎ এই নামের মিসম্যাচ থাকলে ইলেকশন কমিশন যদি জেনুইন রিজন দেখে তারা নাম কাটতে পারে, সুপ্রিম কোর্ট কিন্তু খোলা ছুট দিয়ে দিল। রাজ্যের যে কথা সেটা কিন্তু সেখানে মানা হলো না। তখন রাজ্যের তরফ থেকে একটা নতুন আর্গু পয়েন্ট তোলা হয়, বলা হয় মাইক্রো অবজারভারদের ক্ষেত্রে শুধুমাত্র ইলেকশনের কাজে লাগানো যায়, সেটা ইলেকশন কমিশনের গাইডলাইন ধরেই তারা দেখাচ্ছে। সেই জন্য এদেরকে কিছুতেই এই এসআইআর প্রসেসে রাখা যাবে না, এটাকে ইমিডিয়েটলি ক্যান্সেল করুন। তার আগেই যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে মাইক্রো অবজারভার থাকবে, তার সঙ্গে যদি ইলেকশন কমিশন মনে করে তাহলে তারা এই রাজ্যের পাঠানো অফিসারদের তাদের সঙ্গে অ্যাড করতে পারে টিমে, দ্যাটস ইট। আলাদা করে ওই মাইক্রো অবজারভার রিমুভ করতে হবে বা তাদেরকে রিপ্লেস করতে হবে, এরকম যখন বুঝতে পারছে হচ্ছে না, তখন ওই ইলেকশন কমিশনের ওই গাইডলাইনটা দেখায়। কিন্তু ইলেকশন কমিশন তখন তুলে ধরে যে এই যে মাইক্রো অবজারভাররা আছে তারা ডিসিশন মেকার নয়। আবারও বলছি, তারা প্রসেসিংয়ে হেল্প করছে, তারা পুরো প্রসেসটা যাতে সুন্দরভাবে চলে সেটাতে হেল্প করছে। সুতরাং এই মাইক্রো অবজারভাররা এই প্রসেসের সঙ্গে একদম সম্পৃক্ত হয়ে গেছে, এতে আমাদের কাজটা খুব ভালো হচ্ছে, এদেরকে রিমুভ করার কোনো প্রশ্নই নেই। তখন স্টেটের তরফ থেকে বলা হচ্ছে যে ইসিআই যে গাইডলাইন দিচ্ছে সেখানে বলা হচ্ছে যে 12টা ডকুমেন্ট দেওয়া আছে এবং আধার কার্ড দেওয়া আছে, সেই রকম কম্বিনেশনের 2টো করে ডকুমেন্ট দিলেও নাম বাদ দিয়ে দাও। এই পদ্ধতি হচ্ছেই শুধুমাত্র ডিলিট করার জন্য, সেই জন্য এসআইআর প্রসেসটাকেই ক্যান্সেল করতে হবে, বা এসআইআর প্রসেস সঠিকভাবে হচ্ছে না, এই প্রসেসটা নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে। তো আরেকটা কথা রাজ্য আর্গুমেন্ট পয়েন্ট তোলে সেখানে, যে ইআরও বা এইআরও তারা যখন অ্যাপ্রুভ করে দিচ্ছে যে এই নামটা অ্যাপ্রুভড, এর নাম তালিকায় থাকা উচিত, তারপরও ইলেকশন কমিশনের যে অ্যাপ রয়েছে তারা স্ক্রিনশট দেখায়, সেই অ্যাপ অনুযায়ী আরেকটা এক্সট্রা স্টেপ রয়েছে, যেখানে এই মাইক্রো অবজারভার বা রোল অবজারভার তাদেরকে কিন্তু অ্যাপ্রুভ করতে হচ্ছে, তারা অ্যাপ্রুভ করার পরই এই নামটা ফাইনালি থাকছে। সুতরাং এই প্রসেসটা তো ঠিক নয়। যদি ইআরও এইআরওরাই ফাইনাল ডিসিশন মেকিং অথরিটি হয়, তাহলে এই জায়গাটা কিভাবে কি করা হবে, এইটা একটা রাজ্য প্রশ্ন তুলেছে। কিন্তু সেটা কনক্লুশন হওয়ার আগেই আবার একটা মাছের হাটের মতো ব্যবস্থা হয়ে যায়, হাল্লা গুল্লা, বিভিন্ন আইনজীবী বিভিন্ন পয়েন্ট তুলতে শুরু করে দেয়। যেমন হঠাৎ করে স্টেটের তরফ থেকে অন্য একজন বলতে শুরু করেন যে এইখানে 14 তারিখে বলা হয়েছে ফাইনাল লিস্ট যে পাবলিশ হবে, সেখানে তো এখনও দেখা যাচ্ছে অনেক কিছু কনফিউশন রয়ে গেছে, সুতরাং 14 তারিখে কিছুতেই লিস্ট পাবলিশ করা যাবে না, সেটা হলে তাহলে অনেকের নাম বাদ চলে যাবে, যেটা হয়তো জাস্টিফাইড হবে না, এই জায়গাটা দেখা হোক। তখন ওই একজন আছে না কি রেজিস্টার্ড মাতাল না কি বলেন শুভেন্দুবাবু, ওই মালটা হঠাৎ করে চিল্লি শুরু করে দেয়, বলছে এখানে একজন প্রচুর করে নাম ডিলিট করিয়ে দিচ্ছে, ডিলিটের জন্য তারা অবজেকশন দিচ্ছে, এবং সেই নামটাকে কিছুতেই ইলেকশন কমিশন সামনে নিয়ে আসছে না। যখন এই যাদের নামে অবজেকশন দেওয়া হচ্ছে এবং সেই জন্য হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যে অবজেকশন দিয়েছে তাকেও সামনে নিয়ে আসতে হবে, তার সামনেই করতে হবে, এই করে চিৎকার চেঁচামেচি শুরু করেন। রাজ্যের তরফ থেকে আরেকজন আইনজীবী হঠাৎ করে বলে ওঠেন যে এসআইআর যদি কমপ্লিট না হয় তাহলে 14ই ফেব্রুয়ারি এই এসআইআর যদি কমপ্লিট না হয় তাহলে যে আগের ভোটার লিস্টটা আছে সেটাই লাস্ট ভেরিফাইড ফাইনাল ভোটার লিস্ট, সুতরাং ইলেকশন কিন্তু ওই ভোটার লিস্টেই করাতে হবে, এরকম একটা দাবি করতে শুরু করে। এবার ইলেকশন কমিশন দেখছে যে মেন ব্যাপার থেকে তো জিনিস ঘুরে যাচ্ছে, হাল্লা গুল্লা করে অন্য পয়েন্ট ঢুকিয়ে দিচ্ছে, সেটা এই রাজ্যের তরফ থেকে বা অন্যান্য যারা পার্টি ছিলেন তাদের তরফ থেকে। তখন ইলেকশন কমিশন বলে ওঠে যে আমাদের কথাও শুনুন হুজুর, এখানে যেভাবে বাধা দেওয়া হচ্ছে তাতে 14 তারিখ এসআইআর কমপ্লিট করা সম্ভব হবে না, এবং
ইলেকশন কমিশনও নয়, এটা খুব সম্ভবত ওই আইনজীবী বললেন যিনি মামলাটা করেছিলেন যে এই রাজ্যের চিফ মিনিস্টার হিসেবে কেউ মামলা করতে পারে কিনা এবং সেই জায়গাটায় এক্সট্রা প্রেশার হচ্ছে কিনা, তিনি সেই জায়গাটা তুলে ধরেন। তখন কেন্দ্রের যিনি সলিসিটর জেনারেল রয়েছেন তুষার মেহতাজি, তিনি বলেন যে যেভাবে আইন শৃঙ্খলা নিয়ে বারবার পশ্চিমবঙ্গে প্রশ্ন উঠছে তাতে ইলেকশন কমিশন ভারত সরকারের কাছে প্যারামিলিটারি চাইছে। এখন আমাদের কি করতে হবে সেই ডাইরেকশনটা দিয়ে দিন, কেননা আইন শৃঙ্খলা তো স্টেট ম্যাটার, সেখানে আমরা এইভাবে প্যারামিলিটারি নিয়ে হঠাৎ করে ঢুকে যেতে পারি না, কিন্তু যেভাবে করছেন সেটা তো কনসার্নিং ব্যাপার। ইলেকশন কমিশনের তরফ থেকে তখন বলা হয় যে দেখুন, আমরা কিন্তু বারবার বলছি এখানে বহু অফিসার আছে যারা ইল ফেটেড, যারা অন্যরকম করছেন, তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছি, কিন্তু না তাদের সাসপেন্ড করা হচ্ছে, না কোনো রকম কোনো স্টেপ নিচ্ছে। রাজ্যের যে প্রশাসন রয়েছে তারাই কোনো রকম নিয়ম মানছে না, কোনো রকম কাজ করছে না, কিছু একটা করুন। এবং আরেকজন আইনজীবী বলে ওঠেন যে এখানে যে অবজেকশনের কথা বলছিলেন না একজন, ওই রেজিস্টার্ড মাতালতার দিকে ইঙ্গিত করে আর কি বলছিলেন, যে অবজেকশনের কথা একজন বলছিলেন না, এখানে অবজেকশন দিতেই দেওয়া হচ্ছে না। অবজেকশনের জন্য যে ফর্ম 7, ফর্ম 8 আছে সেগুলোকে নিয়ে রাস্তায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশ সেটা আটকানোর বদলে উল্টে তাদেরকে অ্যারেস্ট ফ্যারেস্ট করে নিচ্ছে। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে, আপনারা দেখুন। তো এই এত কিছু যখন হাল্লাগুল্লা হয়ে গেছে তখন মহামান্য প্রধান বিচারপতি বলেন যে ঠিক আছে, আজকের মতো শুনানি মোটামুটি শেষ, আমি অনেকটাই কিছু বুঝতে পেরেছি এবং আজকের জন্য যে জাজমেন্টটা হচ্ছে সেটা দিচ্ছি। এবং সেখানে তিনি প্রথমেই ওই মেনশন করেন যে এই রাজ্যের চিফ মিনিস্টারের তরফ থেকে মাইক্রো অবজারভারকে নিয়ে একটা অবজেকশন পড়েছিল, ইসিআই জানিয়েছে যে অ্যাডিকুয়েট অফিসার দেওয়া হয়নি, রাজ্য জানিয়েছে 8,505 জনকে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলা হয়। এবং তারপর তিনি ডিসিশন মেকিং পার্টে আসেন যে আজকের রায়টা এক্স্যাক্টলি কী হল। পয়েন্ট 1 যেটা খুব ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন যে এই যে অফিসারদের পাঠিয়েছে রাজ্য 8,505 জনকে পাঠিয়েছে, তার ডিটেলস তারা পাঠিয়ে দেবে, তাদের কাল বিকেল 5টার মধ্যে ইলেকশন কমিশনের মধ্যে কাছে ডেপুটেশনে চলে যেতে হবে, তাদেরকে ডিটেলস অ্যানালাইজ করবে ইলেকশন কমিশন, একদিনের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এবং সেখান থেকে যদি কাউকে তাদের মনে হয় তারা ইআরও বা এইআরও তাদেরকে রিপ্লেস করে এই অফিসারদের বসাতে চায় তাহলে সেটা করতে পারে। এবার এই জায়গাতে রাজ্য বুঝতে পারে যে ব্যাপারটা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে, মাইক্রো অবজারভার করে চিৎকার করতে যায়। আসলে মহামান্য সুপ্রিম কোর্ট বুঝতে পেরে গেছেন যে এই যে কিছু ইআরও, কিছু এই ইআরও যাদেরকে সাসপেন্ড করার কথা বলছে ইলেকশন কমিশন, তার মানে এরা অনৈতিক কাজ করছে, অথচ এরা এখনও চেয়ারে বসে আছে। তাই এই যে অফিসারদের পাঠানো হয়েছে সেই অফিসারদের মধ্যে থেকে ওই দুর্নীতিবাজ ইআরও এইআরও যদি কেউ থেকে থাকে তাদেরকে রিপ্লেস করে দাও, এই নির্দেশিকাটা দিয়ে দিয়েছে। মাইক্রো অবজারভার নিয়ে কিছু বললেন না। এবার বাকি যে অফিসার পড়ে থাকবে তাদের মধ্যে থেকে আবারও ইলেকশন কমিশন দেখবে, তাদেরও একদিনের ট্রেনিং দেবে যে যদি মনে হয় যে এদেরকে মাইক্রো অবজারভারদের পাশাপাশি রেখে একটা টিম বানিয়ে কাজ করানো যায় তাহলে সেই কাজটা করাবেন। এবং এই যে স্ক্রুটিনি যেটা নিয়ে দুপক্ষই প্রশ্ন তুলেছে, যারা মামলাকারী রাজ্য সরকার থেকে আরম্ভ করে এরা তুলেছে এবং ইলেকশন কমিশনের তরফ থেকেও বলা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। সুতরাং 7 তারিখ হিয়ারিং শেষ হয়ে 14 তারিখ অবধি এর স্ক্রুটিনি করার বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জায়গা ছিল, সেটা আরও 1 সপ্তাহ অ্যাডিশনাল বাড়াতে হবে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি অবধি সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়ে দিল যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে, 2 সপ্তাহ হবে এখন ডকুমেন্ট ভেরিফিকেশান। অর্থাৎ এর পরে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, সেটা 21 তারিখও বেরোতে পারে বা 21 তারিখের পরেও বেরোতে পারে, এই জায়গাটাও তারা ছেড়ে দিল। এবং এখানে আরেকটা কথাও বলে দিল যে ইআরওরাই ফাইনাল ডিসিশন মেকার হবে, এখানে ওই অন্য কেউ আর কোনো থাকছে না। এবং যেটা সবথেকে বড় প্রশ্ন যে সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ইলেকশন কমিশন বারবার প্রশ্ন তুলছে, সুতরাং রাজ্যের ডিজিপিকে শো কজ করা হলো, তাকে হলফনামা আকারে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করতে হবে যে কেন নির্বাচন কমিশন বলার পরও এফআইআর করা হয়নি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এসআইআর নিয়ে এত গণ্ডগোল হচ্ছে সেখানে কেন মেজারিং স্টেপ নেওয়া হয়নি, সেটা পরের দিন দেখা হবে। তখন ওই রেজিস্টার্ড মাতাল আবারও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, এই যে ডিলিশন হচ্ছে এই ডিলিশনটা অন্য বিধানসভার লোকজন করতে পারবে না, যে বিধানসভায় ডিলিশন হচ্ছে সেই বিধানসভার লোকই শুধু অবজেকশন দিতে পারবে। আর মহামান্য সুপ্রিম কোর্ট পাত্তাও দিল না, যাক ও কথা শুনে লাভ নেই। তখন ইলেকশন কমিশন বলে যে আমরা কিন্তু কিছু অফিসারকে আইডেন্টিফাই করেছি অনৈতিক কাজের জন্য এবং তাদেরকে আমরা স্টেটকে বলেছি, শাস্তির রেকমেন্ডেশন দিয়েছি যে এই জিনিস করুন, কিন্তু
স্টেট কোনো রকম কোনো স্টেপ নিচ্ছে না, এই ব্যাপারে কিছু গাইডলাইন নিন। তখন মহামান্য সুপ্রিম কোর্ট বলেন যে স্টেট তোমরা পরের দিন আমাদের হিয়ারিংয়ের ডিটেলস জানাও, এবং সবথেকে বড় প্রশ্ন, আপনারা কি আইন শৃঙ্খলা ভুলে গেছেন? তা এই গেল আজকের পুরো হিয়ারিং প্রসেস এসআইআরের ইন ডিটেলস, এবং এখান থেকেই বুঝে নিন যে ওই গলায় কালো মাফলার জড়িয়ে দিদিমণি গিয়ে যে লাফাঝাপা করে এলেন, মে আই স্যার 5 মিনিট, মে আই স্যার 5 মিনিট, আজকে আর সেটা যাওয়ার হিম্মত হয়নি। কেন যাননি? তার কারণ হচ্ছে তিনি বুঝে গিয়েছিলেন ঘেঁচু পাবেন, এবং ঘেঁচু পেয়েছেন। আলটিমেটলি এসআইআর প্রসেস অন, সেখানে ইলেকশন কমিশনই ফাইনাল অথরিটি, তারাই সবটা করবে, এবং এখনও অবধি তারা যা কাজ করেছে তার মধ্যে কোনো অনৈতিক কাজ নেই, সেটা অন্তত যারা মামলা করেছে তারা এখনও প্রমাণ করতে পারেনি। উল্টে আগামী দিনে এই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠে গেল, তারা বাধা দিচ্ছে বলে, রাজ্যের পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠে গেল, এবং সবথেকে বড় কথা, আগামী দিনে শাস্তির যে ব্যবস্থা হতে পারে সেই দরজাটাও মহামান্য সুপ্রিম কোর্টে খুলে গেল। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।